শ্মশানঘাট থেকে দামোদর সরকারকে ঝাঁপি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারের মুখ থেকে সত্যিটা বেরিয়ে আসে যে খাবারের মধ্যে বিষ দেওয়ায় এমনটা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝাঁপিকে যে শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয়েছিল, বলা হয়েছে সেই শ্মশানঘাটে ঝাঁপি গিয়ে দেখতে পায় সেখানে দামোদর সরকারকে আনা হয়নি, কারণ সেখানে মেরামতের কাজ চলছে। এদিকে রনিত আর ইনকা প্ল্যান করে। রনিত তখন বলতে লাগলো, ও শেষ মুহূর্তে মুকুম চালটা কেমন হয়েছে? তখন ইনকা বলতে লাগলো, তুমি যে শেষ মুহূর্তে এভাবে শ্মশানঘাট চেঞ্জ করে দেবে সেটা না বুঝতে পারিনি, তবে ভালোই হয়েছে। তখন রনিত বলতে লাগলো, ঝাঁপি ঝাঁপি তো মা লোক ছাড়া লক্ষ্মীর মন্দিরে গিয়ে কান্নাকাটি করছে। বাইচার যদি ও এসেও পড়ে, আমরা যে জায়গায় ওকে নিয়ে এসেছি ও এখানে আস্তে আস্তে দামোদর সরকার চুল্লিতে পুড়ে শেষ হয়ে যাবে। এইদিকে তখন মনে মনে ভাবতে থাকে রনিত কিভাবে সেই ব্যাপারটা এরম করেছিল। আর রনিত দীপকে বলেছিল, দীপ একটা কথা বলি, এখন তো কাঠের উনুনের থেকে চুল্লিতে বেশি মানুষ পোড়ানো হয়, যেটা মশাই এভাবে আমাদের ছেড়ে চলে যাবে সেটা তো কোনোদিন ভাবতে পারিনি, তাই ওনাকে চুল্লিতে পোড়ালে কেমন হয়? তাহলে 1 মিনিটে সব শেষ হয়ে যাবে। তখন ইনকা খুব খুশি হয়ে যায় আর হাসতে থাকে আর বলতে লাগলো, রনিত তুমি না খুব ভালো কাজ করেছো এই শ্মশানঘাটটা চেঞ্জ করে দেওয়ার জন্য, আর চুল্লির ব্যবস্থাটা করেছো তাতেই ভালো হয়েছে। এবার ভালো ভালো কাজটা হয়ে গেলে ভালো হয়, আর কিছুক্ষণের মধ্যেই দামোদর সরকারের শেষকৃত্যটা হয়ে গেলে আমরা বেঁচে গেলাম। রনি তখন বলতে লাগলো, ঝাঁপি এক তো আছে, ঝাঁপির জন্য তো আমাদেরকে চিন্তা করতে হয়, সেই জন্য বলছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের কাজটা সেরে ফেলি, না হলে সমস্যা হতে পারে। এদিকে ঝাঁপি তখন বলতে লাগলো, তাহলে বাবাকে কোথায় নিয়ে গেছে? হে মা ছাড়া লক্ষ্মী, আমি তো কিছুই বুঝতে পারছি না, বাবাকে কোন শ্মশানঘাটে নিয়ে গেছে? তখন ঝাঁপির মনে পড়ে যায় আনন্দপল্লীর কাছাকাছি যে আরেকটা শ্মশানঘাট আছে সেখানে। ঝাঁপি তখন বলতে লাগলো, আমাকে সেখানে যেতে হবে। এদিকে দামোদর বাবুকে সেই শ্মশানঘাটে নিয়ে সমস্ত আয়োজন সেরে ফেলে আর রনি তখন তাড়া দিতে থাকে সেখানের লোকদেরকে, বলতে লাগলো, যা হওয়া তো হয়ে গেছে, এবার আপনারা তাড়াতাড়ি ওনাকে চুল্লিতে দেওয়ার ব্যবস্থা করুন। এই বলে যখনই দামোদর সরকারকে চুল্লিতে দিতে যাবে তখন হঠাৎ করে সেখানে বিদ্যুৎ চলে যায়। তখনই রনিত বলতে লাগলো, এখন বিদ্যুৎ যাওয়ার সময় হলো? কেন যে হঠাৎ করে এখন বিদ্যুৎটা চলে গেল সেটাই তো বুঝতে পারছি না, বারবার বাধা পড়ছে। তখন চুন্নি বলতে লাগলো, দাদা ভাই একটা জিনিস খেয়াল করছি, ঝাঁপি কিন্তু এখনো এসে পৌঁছায়নি। আমার মনে হচ্ছে জেঠু ঝাঁপির জন্যই অপেক্ষা করছে, আর কেউ যদি এভাবে অসময়ে চলে যায় না, তার আত্মা আর যে চাহিদা সেটা থেকে যায়, সেই জন্য মনে হয় এমনটা হচ্ছে, না হলে এতটা বাধা হওয়ার তো কোনো কারণ নেই। তখন এই কথা শুনে দীপ বলতে লাগলো, সত্যিই তো ঝাঁপি তো এখনো এখানে এসে পৌঁছায়নি, আমি তো খেয়ালে করিনি। আমি তো ঝাঁপিকে অন্য একটা শ্মশানঘাটের কথা বলেছি, ঝাঁপি এতক্ষণে হয়তো ওখানে চলে গিয়েছে, আমি একবার ফোন করে দেখি, ওকে এখানে আসতে বলি। রনি তখন বলতে লাগলো, সর্বনাশ, ঝাঁপি যদি এখানে এসে তাহলে তো আবার একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। না 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 না, আমাকে যে কোনো প্রকারে তাড়াতাড়ি এটা ম্যানেজ করতে হবে। তখন রনির সামনে এগিয়ে বলতে লাগলো, আপনারা কি করছেন, কি শুরু করেছেন আপনারা? লাশ কি এভাবে পড়ে থাকবে? আপনাদের এখানে হঠাৎ করে বিদ্যুতের গোলযোগ কিভাবে সৃষ্টি হলো? তখন রনিতের বাবা রূপনারায়ণ বাবু বলতে লাগলো, এইভাবে কাউকে লাশ বলবি না, আর বিশেষ করে আমার দাদাকে এইভাবে লাশ বানিয়ে দিবি না। তখন এই কথা বলার সাথে সাথে রনিত বলতে লাগলো, না না, যেটা মশাইকে তো এখন লাশ হয়ে গেছে, যেটা সত্যি সেটা তো আমাদেরকে মেনে নিতে হবে। রূপনারায়ণ বাবু তখন বলতে লাগলো, সমস্ত সত্যি না সব জায়গায় বলতে নেই, কিছু কিছু সত্যি না বুকের ভিতরে রেখে দিতে হয়, কারণ যেটা সবাই শুনলে মনে কষ্ট যায়। এদিকে ঝাঁপি সেখানে এসে পৌঁছায় আর বলতে লাগলো, বাবা বাবা তুমি এখানে, তোমাকে এখানে নিয়ে এসেছে? ঝাঁপিকে দেখে তো ভয় পেয়ে যায় ইনকা আর রনির। ঝাঁপি তখন বাবা বলে চিৎকার করে উঠে সেখানে। আর তখনই বলতে লাগলো, ও তুই এখন এসেছিস, তুই এতক্ষণ কোথায় ছিলি? আর এদিকে ঝাঁপি তখন বলতে লাগলো, শ্মশানঘাটের যে কারেন্টটা সেটা আমি অফ করে দিয়েছি। এই কথা বলতে দীপ তখন বলতে লাগলো, তুই অফ করে দিয়েছিস? কেন তুই অফ করে দিয়েছিস? ঝাঁপি তখন বলতে লাগলো, বাবা মরে নাই, বাবা বেঁচে আছে, আমি বলছি বাবা বেঁচে আছে। রনিত তখন বলতে লাগলো, সর্বনাশ, ঝাঁপি কি তাহলে জেনে গেছে যে দামোদর সরকার বেঁচে আছে? কি করে জানতে পারলো? আমি তো সেটাই বুঝতে পারছি না। ঝাঁপি তখন বলতে লাগলো, মা ছাড়া লোককে আমাকে ইশারা দিয়েছি, বাবা বেঁচে আছে, বাবার কিচ্ছু হয় না। ইনকা তখন বলতে লাগলো, মা ছাড়া লক্ষ্মীর কি আর খাইয়ে দিয়ে কোনো কাজ নেই, কেবল ঝাঁপিকেই ইশারা করে? না 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 না, কিছু একটা করতে হবে। এইদিকে ঝাঁপি তার বাবার কাছে গিয়ে খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, বাবা মরে নাই,
বাবা মরে নাই। আমি বলছি তো বাবা মরে নাই। রনি তখন বলতে লাগলো, "না, না আমাকে তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে।" রনি তখন ওখানে লোকদের বলতে লাগলো, "শুনুন আপনারা তাড়াতাড়ি করে দামোদর বাবুর শেষ কাজটা করার ব্যবস্থা করুন।" চুন্নি তখন বলতে লাগলো, "এ ঝাঁপি তুই বাবাকে যেটুকু অনেক ভালোবাসিস তো সেই জন্য মনে হয় তুই তোর মনে হচ্ছে জেঠু মারা যায় না, জেঠু আর নেই রে, জেঠু আর নেই।" কিন্তু ঝাঁপি কোনো কথা শুনে না। ঝাঁপি তখন বলতে লাগলো, "কাসাই দিদি, আরে রে দীপ তুমি শুনো, বাবার কিচ্ছু হয় না, বাবা বেঁচে আছে। আমি বলছি তো মা ছাড়া লোককে আমাকে ইশারা দিয়েছে কিন্তু কেউ বিশ্বাস করে না।" তখন তাড়াতাড়ি করে রনির চালাকি করে বলতে লাগলো, "আরে ঝাঁপির মাথা হয়তো ঠিক নেই, ঝাঁপি শোকে এমনটা করছে। দীপ তোর মাথা তো ঠিক আছে, যে ঠাকুরমশাইকে এইভাবে ফেলে রাখবি? তাড়াতাড়ি চুল্লিতে নেওয়ার ব্যবস্থা কর।" তখনই জাপি বলতে লাগলো, "সর্বনাশ, এক্ষুনি তো বিদ্যুৎ চলে আসলে বাবাকে চুল্লিতে দিয়ে দেবে, আমি কি করে বাবাকে বাঁচাবো? মা ছাড়া লক্ষ্মী তুমি একটা পথ দেখাও। বাবা, বাবা তোমাকে উঠে দাঁড়াতে হবে, বাবা চোখ খোলো, এই দেখো আমি তোমার মেয়ে, তোমার মেয়ে তোমার কাছে চলে এসেছি, তুমি চোখ খোলো।" অন্যদিকে দেখা যায় রোনিত সেখানে বিদ্যুতের ব্যবস্থাটা করে দেয় আর দামোদর সরকারকে চুল্লিতে দিয়ে দিতে যাবে তখনই ঝাঁপি ওই লোকটাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলতে লাগলো, "খবরদার, কেউ বাবাকে চুল্লিতে দেবে না। আমি বলছি কেউ চুল্লিতে দেবে না, বাবা জীবিত আছে, যতক্ষণ না বাবার জ্ঞান ফিরে আমি এখান থেকে কোথাও নড়বো না, আমি এখানে বসে থাকবো।" দীপ তখন বলতে লাগলো, "ঝাঁপি তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দেখতেই তো পাচ্ছিস বাবা আর নেই।" ঝাঁপি তখন বলতে লাগলো, "তোমরা আমার কথাটা কেন শুনতে পাচ্ছ না বলো তো, বলো।" এদিকে ইনকা বলতে লাগলো, "রনিত, রনিত এবার কি করবে? ঝাঁপি তো শেষ মুহূর্তে সমস্ত কিছু বিগড়ে দিচ্ছে, না না কিছু একটা করতে হবে।" বিতান তখন বলতে লাগলো, "দীপ, এম, আমি বলছি ও ঝাঁপির না মাথাটা ঠিক নেই, ঝাঁপি জেঠুর জন্য না কান্না করতে করতে এমনটা করছে, আমাদেরকে ওকে সামলাতে হবে।" চুন্নি তখন ঝাঁপির কাছে গিয়ে ঝাঁপিকে বারবার আটকানোর চেষ্টা করে কিন্তু ঝাঁপি কারো কোনো কথা শুনে না। ঝাঁপি তখন বলতে লাগলো, "বাবা বেঁচে আছে, বাবার কিচ্ছু হয় নাই, আমি জানি, মা ছাড়া লোককে আমাকে বলেছে।" আর এদিকে দীপ তখন কান্না করতে থাকে। হঠাৎ করে দীপ দেখতে পায় তার বাবার পায়ে এর আঙ্গুলটা নড়ছে। তখনই দীপ অবাক হয়ে যায়। দীপ তখন বলতে লাগলো, "বাবা, বাবা।" ঝাঁপি তখন বলতে লাগলো, "কি হয়েছে?" তখনই বলতে লাগলো, "আমি নিজের চোখে দেখেছি বাবার পায়ের আঙ্গুল নড়ে গেছে, বাবা বেঁচে আছে।" রনিত তখন বলতে লাগলো, "এটা তোদের মিথ্যে ধারণা, মিথ্যে ধারণা।" কিন্তু কিচ্ছুতে কোনো কথা শুনে না দীপ। দীপ তখন বলতে লাগলো, "আমি বাবাকে হাসপাতালে নিয়ে যাব।" ঝাঁপি তখন বলতে লাগলো, "আমিও তো এতক্ষণ পর্যন্ত বলছি, তোমরা তো কেউ আমার কথা শুনছো না। আমি বলছি বাবা বেঁচে আছে, বাবাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে।" তখনই শ্মশানঘাট থেকে দামোদর সরকারকে নিয়ে হাসপাতালে ছুটতে থাকে ঝাঁপি। দ্বীপ এক পর্যায়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার দামোদর সরকারকে দেখে বলতে লাগলো, "উনি তো বেঁচে আছেন, আপনারা যেটাই ধারণা করেছেন সেটাই সত্যি, উনি বেঁচে আছেন।" ঝাঁপি তখন ডাক্তারবাবুকে বলতে লাগলো, "ডাক্তারবাবু তাহলে এটা কি করে সম্ভব হলো? এইভাবে একটা মানুষের পালস কিভাবে অফ হয়ে থাকে?" তখন ডাক্তারবাবু বলতে লাগলো, "শুনুন, ওনাকে খাবারের মধ্যে এক ধরনের বিষ দিয়েছিল, যার কারণে ওনার সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছিল আর সবাই ভেবেছে উনি মারা গিয়েছেন।" এই কথা বলার সাথে সাথে দীপের মা তখন বলতে লাগলো, "আপনি কি বলছেন, কি বলছেন ডাক্তারবাবু?" ডাক্তারবাবু তখন বলতে লাগলো, "হ্যাঁ এটাই সত্যি, ওনাকে দীর্ঘদিন ধরে খাবারের সাথে এমন কিছু বিষ দেওয়া হয়েছে।" তখন ঝাঁপি বলতে লাগলো, "খাবারের সাথে কে বিষ দিবে বাবাকে, কে দিবে?" তখনই ঝাঁপির মনে পড়ে যায় বিথি বারবার খাবার দিয়েছিল। তখন বলতে লাগলো, "কে দিয়েছে আমি বুঝতে পেরে গেছি দীপ, এটার দিয়েছে বিথি, বিথি এই কাজটা করেছে।"